রচিত সাদ্দাম হোসেন বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, কারাগারে আটক ছিল। তার স্ত্রী আত্মহত্যা করেছে, আত্মহত্যার আগে সন্তানকে হত্যা করেছে। মেয়ে এবং স্ত্রীর মৃত মুখ দেখানোর জন্য কারাগারে নিয়ে আসা হয়েছিল, বাগেরহাট জেলা কারাগারে। সেখানে সাদ্দাম এমন কথা বলেছেন, বিবিসি বাংলা এটি কোট করেছে। রীতিমতো এটি নিয়ে একটা তোলপাড়। বলা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করা হয়নি, কিন্তু গতকালকে সব পত্রিকায় এসছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। বাগেরহাটে ডিসির কাছে আবেদন করার পর ডিসি বলেছিল এটা তার বিষয় না, এটা যশোরে আবেদন করতে হবে। তারপর যাই না কি আবেদন করলো কি করলো না, তারপরে পরিস্থিতি হলো এটাই। কিন্তু এটা খুব মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত একটা নিন্দনীয় কাজ হয়েছে, অমানবিক একটা কাজ হয়েছে। দেখেন, 11 মাস জেলে, কোনো মামলা প্রসিডিংস কোনো কিছু হয়নি। মামলা হয়েছে, কিন্তু ওই সব মামলা নিয়ে যে কবে মুক্তি পাবে, কি মামলা, কোনো কিছুই জানা নেই। কেন জামিন হচ্ছে না বোঝাও যাচ্ছে না। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে নির্বাচনের আগে কোনো সন্ত্রাসীকে জামিন দেওয়া হবে না, তার আওতায় পড়লো কিনা যায় না। শুধু সে কেন, বহু যে ঢাকাতেই, ঢাকার 2 কারাগারে, কাশিমপুর এবং কেরানীগঞ্জ 2 কারাগারে অনেক আছে, আটক আছে, জামিন হচ্ছে না। মার্ডার কেস নাই, কিন্তু জামিন হচ্ছে না। এই যে আনিস আলমগীরের জামিন নামঞ্জুর হলো কেন? দুর্নীতির মামলা করছে, রাষ্ট্রদ্রোহী মামলা আছে, জামিন হবে না কেন? জামিন দিচ্ছে না। এই যে অ্যাটিটিউড গুলো, এগুলো তো যেসব রাজনৈতিক সরকার ফ্যাসিস্ট তারা করে, কোনো ভালো রাজনৈতিক সরকারও করে না। আর এটা তো আরো সরকারের উপর, ভালো সরকারের উপর ভালো সরকার হওয়ার কথা, কারণ এর তো কোনো রাজনীতি নেই, এর আছে আইনের শাসন, মানবাধিকার, এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু কেন এরকম শত শত লোককে বিনা বিচারে, বিনা জামিনে আটকে রাখছে, এর কোনো খবর নেই। আজকে বিবিসির এই শিরোনামটা দেখে খারাপই লাগলো, যে যখন নাকি আনা হলো বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতে দাফন হয়েছে যশোর কারাগারে বন্দী থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী গৃহবধূ কনিজ সুবর্ণা স্বর্ণালী সম্ভবত তার নাম, এবং তার 9 মাস বয়সী শিশু সন্তান, মাত্র 9 মাস। যখন সাদ্দাম কারাগারে, তখন অন্তঃসত্ত্বা ছিল তার আগে, কিন্তু যখন সাদ্দাম কারাগারে, তার 3 মাস পর বা 2 মাস পর এই বাচ্চাটার জন্ম হয়। জন্মের পর থেকে বাচ্চার চেহারাও দেখতে পারেনি কখনো। সেই চেহারাটা দেখলো মৃত সন্তান। একটা এতে ভুগছিল, যেহেতু স্বামীর, তারও বয়সও কম, এই যে সুবর্ণা, কালী সুবর্ণা, 22 বছর বয়স। যখন দেখছিল যে কোনোভাবেই জামিনে মুক্তি করা যাচ্ছে না, এক ধরনের হতাশা থেকে, অবসাদে ভুগছিল, সেখান থেকে আত্মহত্যা করছে। কিন্তু এই দাফনের আগে শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দামের সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল যশোর কারাগারের গেটে, যা নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। ক্ষোভ, অসন্তোষ আর অমানবিকতার অভিযোগে সয়লাব হয়েছে সামাজিক মাধ্যম। মৃত শিশু দেখা করতে গেছে জীবিত পিতার সাথে। কবি ইমতিয়াজ মাহমুদের এমন একটা পোস্ট ভাইরাল হওয়ার পর এই লাইনটি ব্যবহার করে পোস্টার এবং ফটোকার্ড বানিয়ে শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বহু মানুষ। তবে ব্যাপক ক্ষোভ, অসন্তোষের পাশাপাশি কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে বলেছে, আওয়ামী লীগ আমলেও এমন বা এর চেয়ে বেশি অমানবিক ঘটনা ঘটেছে। স্বীকার করি, অমানবিক ঘটনা ঘটেছে। অমানবিক ঘটনার অবসানের জন্যই তো এই বিপ্লব, এই অভ্যুত্থান। একই ঘটনা কেন ঘটবে, সেটাই তো প্রশ্ন, তাই না? সেটার তো কোনো উত্তর নাই। বিবিসি বাংলাকে মিস্টার সাদ্দাম ভাই শহীদুল ইসলাম বলেছেন, বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারেনি বলে কারাগারের গেটেও আমার ভাই তাকে আর কোলে নেয়নি। খুব মর্মান্তিক কথাটা। দেখেন, জীবিত অবস্থায় নিতে পারেনি বলে ওই মৃত বাচ্চাকে আর কোলে নেয়নি। শুধু মাথায় হাত বুলিয়ে বলেছে, আমি ভালো বাপ হতে পারিনি, বাপ ক্ষমা করিস। তিনি সহ মোট 9 জন
শনিবার যশোর কারাগারের গেটে নিহত স্ত্রী এবং সন্তানের সাথে মিস্টার সাদ্দামের শেষ সাক্ষাতে উপস্থিত ছিলেন। এর আগে পরিবারের সদস্যরা সাদ্দামের প্যারোলে আবেদন নিয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে গেলেও সেখান থেকে আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করেই তাদের পাঠানো হয় কারা প্রশাসনের কাছে। বাগেরহাট কারা প্রশাসন থেকেই লাশ নিয়ে তাদের যশোর কারাগারের গেটে গেলে সাদ্দামের সাথে দেখা করানো যাবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাগেরহাটের জেলা প্রশাসক আব্দুল বাতেন বলেছেন, পরিবারের সদস্যরা তার কাছে যাওয়ার পর তারা বুঝিয়ে বলেছিলেন যে আবেদন করতে হবে যশোর জেল সুপার কিংবা জেলা প্রশাসকের কাছে। বাগেরহাট জেলা সুপার যশোর কারাগারের সাথে আলোচনা করেছে, তারা সেই অনুযায়ী সাক্ষাতের জন্য যশোর গেছে, আমরা সহযোগিতা করেছি। অন্যদিকে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান বিবিসি বাংলাকে বলেছে তারা এই ধরনের কোনো আবেদন পাননি। এখন তর্ক বিতর্ক বা পাল্টাপাল্টির এই ফাঁকি দিয়ে ঘটনার যেটা ঘটলো সেটা অমানবিকতার একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেল বিষয়টা। যদিও মানবাধিকার সংগঠকরা বলছেন পুরো ঘটনায় রাষ্ট্রের একটা অমানবিক চেহারার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা। তাদের মতে আবেদনের প্রক্রিয়ার নামে কয়েক ঘন্টা সময় নষ্ট করে পরিবারকে জেল গেটে গিয়ে লাশ দেখানোর পরামর্শ দেওয়া এক ধরনের নিষ্ঠুরতা। কি হতো প্যারোলে মুক্তি দিয়ে? মানে এত মর্মান্তিক ঘটনা, এটা তো স্বাভাবিক মৃত্যু না। যে মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, মারা গেছে, বাবা অসুস্থ হয়ে মারা গেছে, বাপ অসুস্থ হয়ে মারা গেছে, তারপরও তো বিএনপি বা জামাতের নেতারা কর্মীরা প্যারোলে মুক্তি পেয়ে দেখতে গেছে। যদিও আমরা তখন সমালোচনা করেছি, কেন ডান্ডা বিড়ি পড়ানো, কেন হাতে হাত করানো, সেগুলি সমালোচনা করেছি। তারপরেও তো প্যারোলে মুক্তি দেওয়ার খবরাখবর তো আমরা বলেছি। হয়তো গুম খুনের অনেক কাহিনী বলা যাবে মানে কয়েক ঘন্টা ধরে, সেটা অন্য কথা। কিন্তু এই সময় এই ঘটনা ঘটবে কেন? যেখানে সাম্যতা, মানবিক ন্যায় বিচার, মানবাধিকারের কথা বলা হচ্ছে, সেই সময় এই ঘটনাটা কেন ঘটবে? এটা আমি কাল থেকে কিন্তু বেশ কয়েকটা ভিডিও করেছি, আজকেও বললাম দর্শক। এইগুলোর মানে এখন দেখেন, যদি মনে করেন আছে এটা একটা অ্যাক্সিডেন্ট, আরো অনেক ঘটনা আছে না? আমি তো বারবার বলছি যে আমাদের একজন সাংবাদিক দম্পতি আছে, তার বিরুদ্ধে আমার ক্ষোভ আছে, অভিযোগ আছে যে তারা ঠিক সাংবাদিকতা করছিল না। কিন্তু তাই বলে তো তারা বিচার মানে ন্যায় বিচারের পাবে না, এটা তো হইতে পারে না। তার বাচ্চাটা পড়ে আছে, আমি কতবার এই কত ভিডিওতে আমি এই কথাগুলি বলছি। কই এটা নিয়ে কোনো রকম টলাইতে পারতেছি? কোনোভাবে টলানো যাচ্ছে না। মানুষ দেখতেছে অসংখ্য, ওরা বলতে করতেছে দূর এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া এগুলি পাত্তা দেই না। ভাই আমার তো কোনো এখন চাকরি বাকরি নেই, আমি পড়ে আছি, কি করব? কিছু ন্যায় কথা বলার চেষ্টা করতেছি। কারণ আপনারা কোনোটাই শুনবেন না, একেবারে কানে তুলো দিয়ে বসে থাকবেন, চোখে এমন চশমা পরবেন যে দেখবেন না। এটা ঠিক না। সবকিছুর একদিন হিসাব হবে কিন্তু।